আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, একুশে রাতে ভারতের বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে একের পর এক এখনো পর্যন্ত যে গুজব ছড়ানো হচ্ছে, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে অপপ্রচার চালানো হচ্ছে, সেগুলো বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে এবং তাদেরগুলো অনেকে আমলে নিচ্ছে। কিন্তু সেখানে আমাদের পক্ষ থেকে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এইগুলো মোকাবেলা করার জন্য কতটুকু ব্যবস্থা নেওয়া হয়েছে, উদ্যোগ নেওয়া হয়েছে, এই প্রশ্নগুলো ইদানিং অনেক বেশি আকারে উঠছে। এবং আমরা দেখছি যে এরই মধ্যে কোনো কোনো আন্তর্জাতিক গণমাধ্যম তাদের নিজস্ব উদ্যোগে গ্লোবাল পার্সপেক্টিভে তারা বেশ কিছু ফ্যাক্ট চেকের কাজ করেছে, কোনটি গুজব কিংবা কোনটি ভুয়া। আমরা এই অবস্থায় সরকারের আসলে কোন ধরনের উদ্যোগ নেওয়া উচিত, ফ্যাক্ট চেকিংয়ের বিষয়টি তারা কেন গুরুত্ব দিচ্ছে না, এসব বিষয়ে আমরা কথা বলি। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের একুশের স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন সিনিয়র সাংবাদিক এম.এ. আজিজ এবং রয়েছেন এএফপির বাংলাদেশ চ্যাপ্টারের ফ্যাক্ট চেক এডিটর কদরুদ্দিন শিশির। আমি এম.এ. আজিজ আপনার কাছে আসবো, তার আগে একটু কদরুদ্দিন শিশির, যেহেতু আপনি এটা নিয়ে কাজ করছেন এবং এএফপির মতন একটি ক্রেডিবল জায়গায় আপনারাও কয়েকটি কাজ করেছেন নিজ উদ্যোগে কোন জায়গাতে, মানে কী কারণে এই কাজগুলো করলেন, ফ্যাক্ট চেকিংয়ের বিষয়টি, এবং আপনারা যে কটি করেছেন দেখেছেন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে ভারতে যে ধরনের অপপ্রচার হচ্ছে তার প্রত্যেকটি, যে কটি করেছে অন্তত, তার প্রত্যেকটি অপপ্রচার এবং ভুয়া, এটি প্রমাণিত হয়েছে। আপনি যদি এই বিষয়ে বলতেন। ওকে, প্রথমত হচ্ছে ধন্যবাদ আপনাদেরকে এই বিষয়ে কথা বলার জন্য, আমাকে আমন্ত্রণ করার কারণে। বিষয়টা হলো যে আমরা যারা ফ্যাক্ট চেকিং করি বাংলাদেশে অথবা বাংলাদেশের বাইরে, আমাদের আসলে কোনো একটা স্পেসিফিক ইস্যুকে কেন্দ্র করে আমরা ফ্যাক্ট চেক করি না। আমরা হচ্ছে প্রতিনিয়তই আমাদের একটা দৈনন্দিন কাজ যে সোশ্যাল মিডিয়াতে কিংবা হচ্ছে অনলাইন ইনফরমেশন স্পেসে কোন জায়গায় ডিসইনফরমেশন অথবা মিসইনফরমেশন, মানে ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত ভুল তথ্য যেগুলো ছড়াচ্ছে সেগুলো মনিটর করা এবং যথাসম্ভব প্রমাণ করতে পারা, যেগুলো প্রমাণ করা সম্ভব হয় এভিডেন্স সহ যে এটা ভুয়া কিংবা ভুল, সেটাকে আমরা রিপোর্ট করি এবং সেটা রেগুলেট করার জন্য আমাদের রিপোর্টের রেফারেন্সে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো, বিশেষ করে বাংলাদেশের টিকটক এবং ফেসবুক, এই জিনিসগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়। আচ্ছা, এখন এইটা যদি আপনি বলেন যে আমাদের বাংলাদেশকে কেন্দ্র করে 5 আগস্টের পরবর্তী যে ডিসইনফরমেশন ক্যাম্পেইন হচ্ছে বাংলাদেশের বাইরে থেকে, বিশেষ করে এইটাকে নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে যেটা হবে যে আসলে কয়েকটা রিপোর্ট না, আমি 100-এর বেশি, আমি দুইভাবে কাজ করি। একটা হচ্ছে আমার এএফপির প্রাতিষ্ঠানিক কাজ, সেখানে আমরা খুবই লিমিটেড কাজ করি, কারণ হচ্ছে যে এএফপি তার গ্লোবাল এডিটোরিয়াল পলিসির আন্ডারে বাংলাদেশের টিমটাও চলে, এখানে আলাদা করে আমরা কাজ করি না। সো আমাদের এএফপি সব বিষয়, সব ডিসইনফরমেশন, সব মিসইনফরমেশন সে পিক করে না, কারণ এটা তার গ্লোবাল অডিয়েন্সের জন্য, হ্যাঁ, যেটা ইম্পর্টেন্ট মনে করে সেটাই শুধু পিক করে। সো ওই অনুযায়ী আমি ধরেন যে মাসে আমরা 10-15টা কাজ করি এএফপির জন্য। কিন্তু এর বাইরে আমি আমার সোশ্যাল মিডিয়াতে রেগুলার, বিশেষ করে 5 আগস্টের পর থেকে রেগুলার যে জিনিসটা ফেক হিসেবে প্রমাণিত হচ্ছে বাংলাদেশ বিষয়ক, ইন্ডিয়াতে ছড়াচ্ছে, এটা ইন্ডিয়ান মিডিয়া হতে পারে, ইন্ডিয়ান সোশ্যাল মিডিয়াতে, সেগুলো 100-এর বেশি আমি নিজেই আমার ফেসবুক হ্যান্ডেলে ডিবাঙ্ক করছি, এটা ব্যক্তির জায়গা থেকে। বাট এগুলো আবার খালি আমার ব্যক্তিতে থাকে নাই, আমার যে পোস্টগুলো এগুলো দেখা যাচ্ছে বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়াতে অথবা ইন্ডিয়ান মিডিয়াতে, সেগুলোর রেফারেন্সে অনেক রিপোর্ট হয়েছে। এই হচ্ছে ধরেন একটা স্কেল বললাম যে 100-এর বেশি আমি করছি। এর বাইরে বাংলাদেশে আরও ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান আছে যারা হচ্ছে, কিংবা ইন্ডিয়াতেও আছে, ইন্ডিয়াতে বাংলাদেশ কেন্দ্রিক ছড়ানো মিসইনফরমেশনের ওইখানে 10-এর বেশি সংখ্যক ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান আছে। তারাও রেগুলার ভিত্তিতে, যদিও এত ফ্রিকুয়েন্টলি না, মানে তারা হয়তো ডেইলি একটা বা 2 দিনে একটা জিনিস যেগুলো গুরুত্বপূর্ণ এখানে তাদের চোখে পড়তেছে সেগুলো ডিবাঙ্ক করতেছে যে এটা ভুয়া। যেমন গতকালকের একটা ঘটনা, আমাকে ইন্ডিয়ান কয়েকজন ফ্যাক্ট চেকার একটা ভিডিও পাঠালেন যে ইন্ডিয়ার সোশ্যাল মিডিয়াতে এটা ছড়াচ্ছে যে ডক্টর ইউনুসের মেয়ের একটা ভিডিও ছড়াচ্ছে যে তার মেয়েকে আমেরিকায় এক জায়গায়, মানে ড্রাগ নেওয়ার পরে ড্রাগ নিয়ে ড্রাইভিং করার কারণে অ্যাক্সিডেন্টে ওনাকে পুলিশ ধরে এবং শাস্তির আওতায় নিয়ে আসে। তো পরে দেখা গেল যে ওনারাই ফ্যাক্ট চেক করে এরপরে আমাকে জানালেন, প্রথমে জানাতে চাচ্ছিলেন যে এটা কি ট্রু কিনা, আপনারা একটু দেখবেন। আমি তখন সময় পাইনি, আমার যেহেতু শুক্রবার অফ থাকে। তো ওনারা এরপরে নিজেরাই খোঁজ নিয়ে কনফার্ম করলেন যে না, এটা ভুয়া।
সো ওনারাই ফ্যাক্ট চেক করে এটা আমাদেরকে জানাইলেন, যদি আমাদের বাংলাদেশে এটা ছড়াচ্ছিল না। এরকম রেগুলার তারা করতেছেন, কিন্তু এটা হচ্ছে আসলে প্রতিষ্ঠানগুলো যার যার ইন্টারেস্ট থেকে তাদের প্রফেশনাল জায়গা থেকে কাজগুলো করতেছে। বাট এটাকে কাউন্টার করার জন্য যে ইনিশিয়েটিভ প্রয়োজন আসলে এটা হচ্ছে এই প্রফেশনাল হাউসগুলোর বাইরেও এক ধরনের টিম গঠন করা, সেটা সরকারের বা রাষ্ট্রের জায়গা থেকে। কারণ যেহেতু বাংলাদেশের এই সিচুয়েশন, এই ঘটনার প্রেক্ষিতে আমি মনে করি বা আরও অনেকেই মনে করেন যে বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি ক্রাইসিস তৈরি হয়েছে, যে বাংলাদেশের যে কোনো সময় বাংলাদেশের মধ্যে কোনো ধরনের বড় ঘটনা ঘটতে পারে এই ধরনের প্রচারণার ফলশ্রুতিতে। হ্যাঁ, যে দেখা গেল ইন্ডিয়াতে এই যে ঘটনাগুলো ঘটতেছে, ছড়ানো হচ্ছে যে ইনফরমেশন, মিস ইনফরমেশন, সেগুলো ওইখানে যদি কোনো ধরনের দাঙ্গার মুসলমানদের বিরুদ্ধে, সংখ্যালঘুদের বিরুদ্ধে, কিংবা আমাদের বাংলাদেশে অলরেডি আমরা দেখছি যে বাংলাদেশের হাই কমিশনে বা কনসুলেটে হামলার ঘটনা ঘটছে, এটা যদি আরো রিপিট হয় তাহলে এইটা এখানে এসেও রিপিট হইতে পারে। হ্যাঁ, এই ঘটনাগুলো। তো এতে যেটা হলো যে আমাদের ইন্টারনাল সিকিউরিটি কিংবা এক্সটার্নাল সিকিউরিটি বাংলাদেশের হুমকির মধ্যে পড়তেছে। সেই জায়গায় আমাদের আসলে প্রয়োজন শুধুমাত্র যেই সব স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান কিংবা প্রফেশনাল অর্গানাইজেশন শুধুমাত্র নিজের দায় থেকে, নিজের গরজ থেকে ফ্যাক্ট চেকিং করতেছে, তাদের উপর নির্ভর না করে রাষ্ট্র তার নিজস্ব মেকানিজম তৈরি করা, যার মাধ্যমে সে এই কোঅর্ডিনেটেড ডিসইনফরমেশন ক্যাম্পেইনটা, যেটা আরেকটা রাষ্ট্রের স্পন্সর্ড অ্যাকচুয়ালি, যেটা আরেকটা রাষ্ট্র ওই বিষয়ে আসবো, রাষ্ট্রের উদ্যোগের বিষয়ে আমি আসবো। তার আগে একটু জানতে চাচ্ছি যে আপনি নিজে যে শতাধিক ফ্যাক্ট চেক করেছেন বিভিন্ন ঘটনায়, সেটি এবং আপনার প্রতিষ্ঠান আন্তর্জাতিক গণমাধ্যম বা বার্তা সংস্থা এএফপিতে যেগুলো করেছেন, সবকটি কি অপপ্রচার, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন সবই এর আওতায় পেরেছেন, নাকি সত্যতা কোথাও পেয়েছেন? আচ্ছা, কিছু ঘটনার ক্ষেত্রে এমন হচ্ছে, যেমন আমরা এটা 5 আগস্টের পরবর্তী সময়টাতে, বিশেষ করে প্রথম 3-4 দিনের ক্ষেত্রে আমরা এটা পাইছি যে বেশ কিছু ঘটনা বাংলাদেশে এরকমের ঘটছে যেখানে ভিকটিম ব্যক্তিটির পরিচয় হিন্দু। সো এইটা আসলে আমাদের কাছে কোনো ডাটা নাই। এটাও একটা ব্যর্থতা আমাদের জাতিগতভাবে, যে আমরা এতদিন পরেও 5 আগস্টের সময়, 5 আগস্ট থেকে পরবর্তী কয়েকদিন আমাদের জাতি সারা দেশেই এক ধরনের ভায়োলেন্সের ঘটনা ঘটছে, এটা আমরা জানি। তো এই ভায়োলেন্সের ঘটনাগুলো একদম ইনভেস্টিগেট করে কোথায় কতটা, প্রথমত হচ্ছে যে কতটা ঘটনা ঘটছে, কি পরিমাণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, কি পরিমাণ সম্পদের ক্ষতি করছে, এবং সেখানে আসলে আমরা যেহেতু একটা ধর্মীয় পরিচয় কেন্দ্রিক একটা রাজনীতি হচ্ছে, ফলে কার ধর্মীয়, কতজনের ধর্মীয় পরিচয় কি, ধরেন এখানে 5000 হামলার ঘটনা ঘটছে আমরা মনে করলাম, সেই 5000 হামলায় আসলে কতজন ভিকটিম, ধরেন 10,000 ভিকটিম, এই 10,000 ভিকটিমের মধ্যে কতজন মুসলমান, কতজন হিন্দু, কতজন আওয়ামী লীগের সাথে, রাজনীতির সাথে সরাসরি জড়িত বা তাদের প্রতিষ্ঠান, এবং কতজন আওয়ামী লীগের সাথে সরাসরি জড়িত না, এরপরও তারা টার্গেটেড হয়েছেন। সো এই ব্যাপারগুলো যদি আমাদের সামনে থাকতো ডাটা আকারে, তাহলে আমরা বলতে পারতাম যে, প্রমাণসহ বলতে পারতাম যে আসলে এই যে 10,000 জন ভিকটিমের মধ্যে মাত্র 1000 হচ্ছে বা 500 হচ্ছে হিন্দু সংখ্যালঘু ভিকটিম, বাকিরা সংখ্যাগুরু ভিকটিম। তখন আমরা এটা কম্পেয়ার করে দেখাইতে পারতাম যে এই ঘটনা, যে ভায়োলেন্সের ঘটনা ঘটছে, এটা আসলে হিন্দুদেরকে টার্গেট করে ঘটে নাই, ঘটছে পলিটিক্যাল ফোর্সকে বা সাবেক রাজনৈতিক যে দল ছিল ক্ষমতাসীন তাদেরকে টার্গেট করে, এবং সেটার মেজরিটি ভিকটিম হচ্ছেন মুসলিম। আমরা এখনো তাই মনে করি, কিন্তু আমাদের কাছে ডাটা নেই, এই কারণে আমরা এটা প্রমাণ সহ বলতে পারতেছি না। সো কিছু ঘটনা যে ঘটেনি, আমরা এরকম পাইছি যে একটা ভিডিও ছড়াচ্ছে যে এটা একজনের হিন্দুর বাড়িতে হামলা, আমরা পরে ইনভেস্টিগেট করে দেখলাম যে হ্যাঁ, একজন হিন্দু ব্যক্তি, তার বাড়িতে হামলা, কিন্তু এরকমের দেখা গেল যে উনি আসলে আওয়ামী লীগের একজন পদধারী নেতা, তার বাড়িতে হামলার ঘটনা ঘটছে, তাকে বাড়িতে না পেয়ে তার আত্মীয় স্বজন বা কয়েক আশপাশের দু একটা বাড়িতেও ভাঙচুর করা হয়েছে, এরকমের পাইছি আমরা। বাট মেজরিটি কেসে আমরা দেখতে পাচ্ছি যে যেগুলো ইন্ডিয়াতে ছড়াচ্ছে বিশেষ করে, সেগুলো যা ছড়াচ্ছে তার সাথে হয়তো ভুয়া তথ্য অথবা হচ্ছে অতিরঞ্জিত তথ্য যুক্ত করা। আমি আসছি আপনার কাছে, সাংবাদিক আজিজ, এই ইনফরমেশন টেকনোলজির যুগে ওই যে গ্লোবাল যে ভাস্ট একটা মিডিয়ার ক্ষেত্র তৈরি হয়েছে, সেই জায়গায় ফ্যাক্ট চেকিংয়ের বিষয়টি আপনি কতটা গুরুত্বপূর্ণ মনে করছেন, যেখানে বাংলাদেশে যে কথিত সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে ভারতের পক্ষ থেকে, সেই জায়গায় থেকে আমরা এটিকে কতটা চ্যালেঞ্জ আকার নিতে পারি? ধন্যবাদ আপনাকে। দেখেন, বিজ্ঞানের যুগে, অগ্রগতির যুগে, ধরেন আমি সাব এডিটর থেকে এডিটর পর্যন্ত আমার কাজই
ফ্যাক্ট চেকিং, খুব স্বাভাবিক। কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন অ্যাপস ব্যবহার হচ্ছে তখন কিন্তু আমারটা অ্যানালগ, আমারটা আর কাজে দিচ্ছে না। এবং এই যে ইউটিউব, টিকটক, ফেসবুক, এদের তো নিজস্ব আইন আছে, সারা পৃথিবী জুড়ে একই আইনে চলতে থাকে। এখন ধরেন বড় বড় দেশ যেগুলো আছে, যারা মাইটি দেশ, যাদের মার্কেট বড়, সেখানে যদি ফেসবুককে কোনো জিনিস ধরিয়ে দেয় যে এটা ফেক বা এটা মিসইনফরমেশন বা এটা ডিসইনফরমেশন, তখন তারা হয়তো লিফট করে দেয়। কিন্তু তাতেও কিন্তু ক্ষতি হয়। প্রাথমিক পর্যায়ে কিন্তু অনেকেই কিন্তু স্ক্রিনশট দিয়ে ফেলে অথবা নিয়ে ফেলে অথবা ডাউনলোড করে ফেলে ইত্যাদি ইত্যাদি। সুতরাং এটা রোখা বড় মুশকিল। বিজ্ঞানের অগ্রগতির সাথে আপনাকে চলতে হবে, এটাই আমার মূল কথা। এখন বাংলাদেশ যত ছোট দেশ, মার্কেট ছোট, যদিও ইউটিউব সবাই দেখে, রাস্তা পার দিতে গেলেও ইউটিউব দেখে, মোবাইল দেখে, তাতেও কিন্তু এটা গ্লোবাল পার্সপেক্টিভে মার্কেটটা খুব ছোট। এখন ইউটিউবকে খবরদারি করা বা ফেসবুককে খবরদারি করার সক্ষমতা আমাদের নাই। বা আমরা বলবো যে আমাদের কালচারালি এই জিনিসগুলো আমার প্রয়োজন নাই, তুমি এগুলো রিলিজ করো না, এই ভূখণ্ডে রিলিজ করো না, সেটা তো তারা মানবে না। প্রয়োজনে তারা চলে যাবে এখান থেকে, তাদের দরকার নেই। তো সেক্ষেত্রে আমি যেটা বলছি যে আমাদের দেশে ধরেন উনি এখন বাংলাদেশি এফপিতে কাজ করে, এরকম তো আমাদের দেশে কয়েকটা ফ্যাক্ট চেকিং অলরেডি কিন্তু ডেভেলপ করে গেছে, কিন্তু সরকারের কোনো প্রতিষ্ঠান নাই। হ্যাঁ, তাহলে উচিত এখন ধরেন ভারত যেভাবে বেপরোয়াভাবে আপনার মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশন ডিসিমিনেট করতেছে, এটা তো অন্ততপক্ষে যে কয়েকটা পারে, মেজরগুলো তো অন্তত কমিউনাল হারমোনি রিলেটেড, যেটা এই যে হিন্দু কিছু হয় নাই, কয়েক হিন্দু মাইরে ছাপা করছে, তো এইসব জায়গায় অন্ততপক্ষে একটা অর্গানাইজেশন, সেটা তথ্যমন্ত্রী মন্ত্রণালয়ের অধীনে অথবা আইসি মিনিস্ট্রি অধীনে একটা আলাদা ডিপার্টমেন্ট খোলা দরকার, এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সহ, ম্যান পাওয়ার সহ। তারা অন্ততপক্ষে ধরেন বাংলাদেশে দৈনিক তো শত শত এরকম হচ্ছে, অন্তত এর মেজর যদি 50টাও কিল করতে পারে, ফেসবুককে জানালো, ইউটিউবকে জানালো যে তুমি এই যে দেখো আমার আইনে এটা, বা আমার এই সমস্যা, এটা ভুল, এটা তথ্য ভুল, বা এটা কতটুকু গ্যাগ করা হয়েছে, কতটুকু বাড়ায় বলা হয়েছে, এটা করলে তারা যদি কনভিন্স হয় তারা এটা কিল করবে অথবা ডিলিট করে দিবে, এটা হবে। এটা ছাড়া তাদেরকে ফেসবুক ইউটিউবকে চ্যালেঞ্জ করার সক্ষমতা আমাদের খুবই কঠিন। এই জন্য আমার কথা হলো বিজ্ঞানের অগ্রগতির সাথে এটাকে মানিয়ে চলা, এবং এখানে যতটুকু সম্ভব ফেসবুক ইউটিউব কর্তৃপক্ষের সাথে আমাদের সরকারের কথা বলা উচিত, এবং আমাদের মেজর সেটব্যাক যাতে না হয়, বড় বড় ড্যামেজ না করতে পারে, এই আমাদের নিজস্ব আপনার প্রতিষ্ঠান করে নিজস্ব ম্যানপাওয়ার টেকনিক্যালি হাইলি যেমন ধরেন আমরা দুইজন পুরানো সাংবাদিক, উনি এটা নিয়ে হ্যান্ডেল করতেছে, উনি যতটুকু বুঝবে আমরা ততটুকু বুঝবো না, আমরা হলাম অ্যানালগের যুগের লোক। সুতরাং ওনাদেরকে যদি 5 জনকে বসায় দেওয়া যায় উইথ সাম অ্যাসিস্ট্যান্ট, একটা অর্গানাইজেশন দেওয়া যায়, লজিস্টিক সাপোর্ট দেওয়া হয়, কেন পারবে না? মেজরগুলো তো চেক দিতে পারবে। কিন্তু আমাদের এই উদ্যোগটা কিন্তু আমরা লক্ষ্যই করতেছি না, শুধু আমরা মুখে এই টকশোতে এসে বিরোধিতা করতেছি, আর সরকারের পক্ষ থেকে মন্ত্রী মিনিস্টাররা এটা বলতেছে, বা প্রেস সেক্রেটারি ব্রিফিং দিয়ে বলতেছে এটা ঠিক না, এটা ঠিক না, এই হয় না। এটা দিয়ে তো সম্ভব না, কারণ একটা ইউটিউবে যদি একটা কন্টেন্ট ছেড়ে দেয়, এটা তো ওয়ার্ল্ড ওয়াইড ঘুরপাক খাচ্ছে। এটা তো আপনি এখানে একটু বলে দিলে তো ওইটা তো ওয়ার্ল্ডে যাচ্ছে না, আপনার লোকাল পত্রিকা, বাইরের পত্রিকাও নিচ্ছে না আমাদের বাংলাদেশের কথা। সুতরাং এইটা টেকনোলজিক্যালি এবং প্রাতিষ্ঠানিকভাবে এবং ম্যানপাওয়ার, উপযুক্ত ম্যানপাওয়ার যত ছোটো করেই হোক, হ্যাঁ, উনি তো এটা বললো না নিজের উদ্যোগে 100টা করছে, তাই না? এপিতে তাদের প্রয়োজনে যে কয়েকটা লাগে সেই কয়েকটা করছে, ওরা তো ওয়ার্ল্ড পার্সপেক্টিভে করে, তাই না? উনি বাংলাদেশের কনটেক্সটে 100টা করতে পারছে। ওনার মতো যদি 10 জন বসায় দেন, কথার কথা 10টা লোক হায়ার করেন, তাহলে 1000 হলো। 1000 হলেই তো যথেষ্ট। প্রত্যেক দিন যদি আপনার 1000 লাগে না, 500 করে কিল করতে পারে, 500 করে ধরতে পারে ফেক। ভারতের আপাতত তো ভারতে তো এটি করতেছে, তাই না? এটা করতে পারলে আমার মনে হয় সম্ভব। তাছাড়া চ্যালেঞ্জ করার সক্ষমতা আমাদের নাই। সাংবাদিক এম এ আজিজ, আপনার কাছে আমি আবারও আসবো। আমি একটু কদরদূর শীর্ষে আপনার কাছে জানতে চাই যে
গ্লোবালি এইগুলো কতটা অ্যাকসেপ্টেড? যেমন রিমার স্ক্যানার করছে, নানান ধরনের ফ্যাক্ট চেক করছে, অধিকাংশ বা প্রায় সবই ভুয়া বলে প্রমাণিত হচ্ছে। আমাদের আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর যে প্রতিষ্ঠান বা আন্তর্জাতিক যে ফ্যাক্ট চেকের প্রতিষ্ঠানগুলো আছে, তারা একটা জিনিস ফ্যাক্ট চেক করে তারা রেজাল্ট যাই দিক না কেন, আর ডোমেস্টিক যেই প্রতিষ্ঠানগুলো আছে অভ্যন্তরীণ পর্যায়ে তারা একটা বিষয়ে ফ্যাক্ট চেক করলো, সেটার তুলনায় এএফপির মতন আর যেগুলো আছে ইন্টারন্যাশনালি বা গ্লোবালি তাদের গুরুত্ব কতখানি মানে ডিফার করে? না, সেটা তো বটেই, কারণ হচ্ছে আমরা এএফপিতে যে কাজগুলো করি সেগুলো যে ধরনের এডিটোরিয়ালস মানে রিগর মেনটেন করে আমরা এটা করি, মানে ইনভেস্টিগেশনগুলো করা হয় যতটুকু রিগোরাসলি, অতটুকু রিগোরাসলি আসলে আপনি এক্সপেক্ট করতে পারেন না। লোকাল একটা প্রতিষ্ঠান, তার এত রিসোর্স নাই, তার এত কি নাই। তারপরেও মোটা দাগে বলা যায় যে বাংলাদেশে যারা লোকাল প্রতিষ্ঠান কাজ করতেছে একদম খারাপ না, দুই একটা হয়তো কাজের একটু স্ট্যান্ডার্ডের জায়গা থেকে একটু ল থাকে, কিন্তু বাকিগুলো ওভারঅল খারাপ না। মানে অ্যাটলিস্ট ভার্ডিক্টটা মেজরিটি কেসে বা অলমোস্ট নিয়ার 100% কেসেই সঠিক থাকে, না থাকলে আসলে সে ফ্যাক্ট চেকিং করতে পারতো না তার এই বেসিক জিনিস। আমার প্রশ্ন ওইখানে না, আমি বলছি যে নিশ্চয়ই তারা কোনো ধরনের ম্যানিপুলেট করছে না, বা সবারই গ্রহণযোগ্যতা মানে যার যার জায়গা থেকে আছে, এবং এটা খুব স্বাভাবিক ওয়েতে যেগুলো করা দরকার তারা সেগুলো করছে, কোনো ধরনের প্রতারণা আশ্রয় নিচ্ছে না বা দুর্বলতা নেই। আমি প্রতারণা বলবো না, দুর্বলতা নেই। কিন্তু গ্লোবালি অ্যাকসেপ্টেড এএফপি 10টা ফ্যাক্ট চেক করে দেখালো যে 10টাই ভুয়া বা 8টা ভুয়া, ঠিক একই ধরনের ফ্যাক্ট চেক করলো আমাদের মানে নিজস্ব যে প্রতিষ্ঠানগুলো রয়েছে XYZ যেটি হোক না কেন। আপনি যখন আন্তর্জাতিক কমিউনিটির কাছে এটি উপস্থাপন করবেন, নিশ্চয়ই ইন্টারন্যাশনাল যেই ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদেরটা গ্রহণযোগ্য হবে, স্বাভাবিক। হ্যাঁ, তো এটা আসলে আমি একটা জিনিস এখানে একটু অ্যাড করতে চাই, যে আমরা আমাদের আলোচনাটা শুধুমাত্র ফ্যাক্ট চেকিং এর উপর না রেখে, এটা আসলে বর্তমানে যা হচ্ছে এটা শুধুমাত্র ফ্যাক্ট চেকিং দিয়ে কাউন্টার করার মতো বিষয় না। নিশ্চয়ই না। আচ্ছা, তাহলে কি ফ্যাক্ট চেকিং একটা এখানে প্রাথমিক স্টেপ এটা মোকাবেলার জন্য, যে ধরেন গতকালকে বাংলাদেশকে কেন্দ্র করে 50টা সোর্স থেকে 50টা ডিসইনফরমেশন ছড়ানো হয়েছে। ওকে, এখন ফ্যাক্ট চেকাররা কি করতে পারে, হয়তো বর্তমানে যারা কাজ করতেছে তারা 10টা সোর্সকে আইডেন্টিফাই করে 10টা নিয়ে কাজ করলো, বাকি 40টা পারে নাই। এই জায়গায় যেটা করা যায় যে আমাদের ফ্যাক্ট চেকিং এবিলিটি বৃদ্ধির জন্য কাজ করা যাইতে পারে, সেটা হইতে পারে মেইনস্ট্রিম মিডিয়া সেখানে আগায় আসতে পারে একটা জায়গায়, যে হ্যাঁ আমরা টপ 10টা মেইনস্ট্রিম মিডিয়া দুইজন করে ফ্যাক্ট চেকার নিয়োগ দিল, তারা হচ্ছে আরো কিছু জিনিস প্রডিউস করলো, তাহলে ওই যে 50টা জায়গায় এটা কাউন্টারে আসলো 20-এ বা 30-এ আসলো, যে 30টা অ্যাটলিস্ট ফ্যাক্ট চেক করা গেল। তো এইটা গেল একটা ফ্যাক্ট চেকিং। ধরেন আপনি 50টা ফেক নিউজ ছড়াচ্ছে, আজকে 50টাই আপনি কাউন্টার করলেন যে এইটা এই 50টা ভুয়া। এরপরের কাজ কিন্তু অনেক বড়। এটা আপনি ভুয়া প্রমাণ করার পর এই ইনফরমেশনটাকে আপনি এমপ্লিফাই করতে হবে, যে আপনাকে এটা ছড়াইতে হবে, আপনার এটা জানাইতে হবে। সো ফ্যাক্ট চেকারদের রিপোর্ট সাধারণ হিসেবে ধরেন একটা সত্য ইনফরমেশন যতটুকু ছড়ায় তার চেয়ে 6 গুণ বেশি ছড়ায় হচ্ছে মিথ্যা ইনফরমেশন। তো এটা হচ্ছে একটা নেচার গড়, এটা হিসাব আর কি, রিসার্চের ফল। তো এখন সাধারণভাবেই আপনার সত্য ইনফরমেশনটা কম ছড়াবে মিথ্যার চেয়ে। আপনাকে এখন যেটা করতে হবে যে এই মিথ্যার যে 6 গুণ সেইটা 1 গুণ আপনি মাত্র ছড়াইতে পারতেছেন সত্যটাকে, আরো 5 গুণ বেশি আপনার ছড়ানোর মেকানিজম ডেভেলপ করতে হবে। সেইটা হচ্ছে যে ফ্যাক্ট চেকাররা যে স্টোরিগুলো করলো সেইটা মেইনস্ট্রিম মিডিয়াতে বারবার প্রচার করা একটা ওয়ে। 2 নম্বর হচ্ছে যে সেগুলো যেই সোর্সগুলো থেকে আসতেছে সেই সোর্সগুলোতে সেগুলো যেই মানুষরা সাবস্ক্রাইব করতেছে, ধরেন যে একটা টুইটার হ্যান্ডেল থেকে ছড়ানো হলো একটা ডিসইনফরমেশন, সেটা আপনারা ফ্যাক্ট চেকাররা বলে দিল যে এটা ভুয়া এই কারণে এই প্রমাণ। এরপরে কাজ হচ্ছে যে আপনি ওইখানে ওই টুইটার থ্রেডে অন্তত 100 জন মানুষ যদি গিয়ে এটা রিটুইট করে যে এইটা ভুয়া এই নেন প্রমাণ, তখন এর পরবর্তী সময় থেকে এই টুইটটা যাদের কাছে যাবে তার কাছে রিটুইটটাও যাবে যে এইটা আসলে ভুয়া। সে সত্যটা যখন পাচ্ছে সাথে সাথে এটার কাউন্টারটাও পাচ্ছে যে এটা কি। এই যে টুইটারের যে মেকানিজমটা, ম্যাক্সিমাম মিসইনফরমেশন আসতেছে টুইটারে, অথবা মেইনস্ট্রিম মিডিয়া প্রচার করেও সেটা টুইটারে টুইট করতেছে কিংবা ফেসবুকে পোস্ট করতেছে, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। তার আপনার কাজ হইলো যে এরকমের হাজার হাজার কিংবা লাখ, বাংলাদেশের মানুষের সংখ্যা হচ্ছে টোটাল 18 কোটি, এখানে ইন্টারনেট ইউজারের সংখ্যা হচ্ছে 11 কোটির মতো, এবং তার মধ্যে যদি আমরা ইয়াং
অ্যাক্টিভিস্ট টাইপের, মানে যারা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে একটা পলিটিক্যাল ব্যাপারগুলো বুঝে এবং সেগুলো নিয়ে ইন্টারাক্ট করে, এরকমের কয়েক কোটি মানুষ আমাদের আছে। ইন্ডিয়াতে সেটা আমাদের চেয়ে অনেক গুণ বেশি। তো ইন্ডিয়া কেন আমাদের সাথে আগায় থাকতেছে? বিকজ তারা তাদের একটা কোঅর্ডিনেটেড ইয়াংদের একটা কোঅর্ডিনেটেড ডিসইনফরমেশন নেটওয়ার্ক তৈরি করছে অ্যাম্পলিফাই করার জন্য। সে যে মিসইনফরমেশনটা প্রডিউস করতেছে, এটা প্রডিউস করার পরে সেটা আবার টুইটারে কিংবা ফেসবুকে যখন পোস্ট করা হচ্ছে, ওইটাকে অ্যাম্পলিফাই করার জন্য সে অনেক লোক এমপ্লয় করতে পারতেছে। আমাদের সেটা নেই। কারণ এইটা আমরা চাইলে করতে পারি, কিন্তু আমি ব্যক্তি হিসেবে সেটা পারবো না, আমি ফ্যাক্ট চেকার হিসেবে পারবো না, মিডিয়া হিসেবে আপনি সেটা পারবেন না। এটা করতে গেলেই লাগবে গভর্নমেন্টের রিপোর্ট, যে সে ফ্যাসিলিটেট করতে হবে এখানকার ইয়াংদেরকে। আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া হচ্ছে ফেসবুক। তো ধরেন যে আমার আনন্দবাজার পত্রিকা কিংবা হচ্ছে নিউজ নাও ইন্ডিয়ান যে পত্রিকাগুলো কিংবা রিপাবলিক বাংলা, সে যখন ফেসবুকেই বেশি পোস্ট করতেছে, তখন আমার হয়তো বা ফেসবুকের যারা হচ্ছে ইউজার বাংলাদেশি, তারা হয়তো ওইটাকে দেখে ওইটার কাউন্টারটা ওখানে বলতে পারতেছে। আচ্ছা, কিন্তু টুইটারে যখন সে পোস্ট করতেছে কিংবা গ্লোবাল অডিয়েন্সের উদ্দেশ্যে যখন পোস্ট করতেছে অন্য ইন্ডিয়ান মিডিয়াগুলো কিংবা অন্য ইন্ডিয়ান এক্স হ্যান্ডেল, টুইটার হ্যান্ডেলগুলো, তখন ওইখানে আমাদের বাংলাদেশিদের পক্ষ থেকে এভাবে একটা কোঅর্ডিনেটেড কাউন্টার দেওয়ার মেকানিজম আমাদের নাই। জি, সো এইটা আমি বলতেছি যে এটা একটা ওয়ে। এরপরেও আরও কিন্তু অনেক ওয়ে আছে যেগুলো আপনাকে সরকারকে মোবিলাইজ করতে হবে। যে ধরেন থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান যেগুলো আছে, কয়েকদিন পর পর তারা কিন্তু বিভিন্ন রিপোর্ট দিচ্ছে যে এটা এখানে এই হচ্ছে, বাংলাদেশে এই হচ্ছে। সো এই থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠানগুলোকে যে আপনার এই যে ডিসইনফরমেশনের যে রিপোর্টগুলা ডিবাঙ্ক করে ফ্যাক্ট চেকাররা তৈরি করতেছে, সে তো তার কাজ হলো ফ্যাক্ট, সে রিপোর্ট তৈরি করে দিয়ে দিচ্ছে। এইটাকে রিসার্চ ডাটাতে পরিণত করা, যে এখানে এই 6 মাসে, এই 4 মাসে এতগুলো ফেক নিউজ আসছে, এতগুলো রিপোর্ট আসছে, এর মধ্যে এতগুলো ফেক নিউজ, এতগুলো কমিউনাল, এতগুলো ইন্ডিয়া থেকে আসছে, এতগুলো মিডিয়া থেকে আসছে, এই যে ব্যাপারগুলো, সেইগুলো ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দেওয়ার উপায়। রাইট, সেইটা ছড়ানোর জন্য প্রয়োজন হচ্ছে আপনার এই যে কোঅর্ডিনেটেড মেকানিজম। মানে এখানে রিসার্চার থাকবে, আপনার ফ্যাক্ট চেকার থাকবে, মনিটর থাকবে, মানে সোশ্যাল মিডিয়া মনিটর করার জন্য সেটা আপনি অ্যাপ দিয়েও করতে হবে আপনার, মানে যেগুলো ডিজিটাল সার্ভেইলেন্স সিস্টেম আপনার থাকতে হবে, আবার মানুষও থাকতে হবে। তারপরে হচ্ছে এগুলোর বিভিন্ন ধরনের বিভিন্ন অডিয়েন্সের জন্য বিভিন্ন ধরনের রিপোর্ট প্রডিউস করে আপনাকে বিভিন্ন চ্যানেলে সেটা ফিড করতে হবে। এই যে এখানে আবার ডিপ্লোমেটদের প্রয়োজন পড়বে। আপনি ডিপ্লোম্যাটিক মিশনগুলো বাংলাদেশের যেখানে আছে তাদেরকে প্রতি সপ্তাহে এই যে আপডেটেড রিপোর্টগুলো আপনাকে দিতে হবে। দিলে সে ওখান থেকে ওই লোকাল যে ধরেন ওয়াশিংটনে যে আমাদের এম্বাসি আছে, তাদেরকে যদি আমরা রেগুলার দিতে পারি যে এই সপ্তাহে ডিসইনফরমেশনের ট্রেন্ড হচ্ছে এই, বাংলাদেশ এভাবে ভিকটিম, ইন্ডিয়া এভাবে এটা প্লে আউট করতেছে, তখন আমার এই মিশনের লোকজন এটাকে ওখানকার লোকাল যারা পলিসি মেকার আছে কিংবা থিঙ্ক ট্যাঙ্ক আছে, আদার কেস, তাদেরকে এটা ফিট করতে পারবে। আবার আমরা এখানে যারা মিশনগুলো আছে, বিদেশি মিশনগুলো, সেখানে আমরা আরেকটা মেকানিজম থাকতে হবে যে এখানে যাতে এদেরকে ফিট করা যায়। সো ইন্ডিয়ার এই সব মেকানিজম কাজে লাগিয়েই সে ডিসইনফরমেশনটা ছড়াচ্ছে। আমাদের এই সবগুলো মেকানিজম হয়তো নেই, যেগুলো আছে সেগুলোকে কোঅর্ডিনেটেড ওয়েতে কাজে লাগানো হচ্ছে না। এটা হলো। এর বাইরে আমি আরও অনেক অপশন আছে এগুলো কাজ করার। যেটা ধরেন যে আমাদের ইন্ডিয়া যখন ডিসইনফরমেশন ছড়াচ্ছে তখন ইংলিশে ছড়াচ্ছে, আমি কাউন্টার করতেছি বাংলায়। সো এইটা আসলে হচ্ছে না, সমান হচ্ছে না। আমার প্রয়োজন হচ্ছে এখন ডিসইনফরমেশন কাউন্টার করার জন্য ইংলিশ কন্টেন্ট। সেই ইংলিশ কন্টেন্ট প্রডিউস করার জন্য আমাদের যে ইংলিশ পত্রিকাগুলো আছে তারা ওইভাবে কাজ কত করতেছে না, 2-1 টুকরা যেটুকু করতেছে সেগুলো এনাফ না। আমাদের এখানকার কোনো ভিজুয়াল কন্টেন্ট নাই, যেমন একটা টিভি চ্যানেল নাই আমাদের ইংলিশের। সো আমরা এত বড় একটা জাতি, সেখানে আমরা একটা টিভি চ্যানেল ইংলিশে চালাই না, যেটা আমাদের রিয়েল টাইম ডিসকাশনগুলো, পলিটিক্যাল কি আলোচনা এখানে হচ্ছে না হচ্ছে, কি ডেভেলপমেন্ট হচ্ছে, এটা রিয়েল টাইম একজন মানুষ দেখতে চায়। যে প্রতিদিন শেষে আমরাও তো ইন্ডিয়ার বিভিন্ন চ্যানেলে দিন শেষে কি ঘটতেছে একটা টক শো দেখি, অথবা একটা নিউজের বুলেটিন দেখে নেই যে ইন্ডিয়ার টপ নিউজগুলো কি। এটা আমার পলিটিক্যালি অ্যাওয়ার হিসেবে আমার জানতে হবে। ইন্ডিয়ার যে পলিটিক্যাল অ্যাওয়ার ব্যক্তিগোষ্ঠী আমাদের চেয়ে তো অনেক বেশি এদের সংখ্যা, তাদের জন্য আমাদের কি প্রোডাক্ট আছে আমরা তো দিতে পারতেছি না, কিছু না। সো এইগুলো আসলে আরো অনেক বিষয় আলোচনার বিষয় আছে। বাট সরকার চাইলে কিংবা সরকারের বাইরেও আমরা ওই যে মিডিয়ার আলাপটা যেটা করতেছি, এটা মিডিয়ার পক্ষ থেকেও এই চিন্তাটা আসতে হবে যে দীর্ঘমেয়াদে আসলে আমরা যদি শুধুমাত্র বাংলাদেশের বর্ডারের ভেতরে চিন্তা করি, আমাদের চিন্তা কিন্তু আসলে আমাদের নিয়ে কার্যক্রম বা ষড়যন্ত্র বলেন যাই বলেন, এটা বাংলাদেশের বর্ডারের বাইরেও আছে। কিন্তু আমরা শুধুমাত্র চিন্তা করতেছি বাংলায়, আমরা চিন্তা করতেছি বাংলাদেশের বর্ডারের ভিতরে থেকে, কিন্তু আমাদের শত্রু বলি বা প্রতিদ্বন্দ্বী বলি এরা কিন্তু বর্ডারের ভিতরে না, আমরা নিজেরা বলে আত্মতৃপ্তি পাওয়ার একটা চেষ্টা করছি। আমরা ঘরে দরজা লাগিয়ে বলতেছি, কিন্তু সেটা আসলে বাইরে বের হচ্ছে না। আমাদের বাইরে বের করার জন্য মেকানিজম প্রয়োজন। সাংবাদিক আমি আজিজ যেটি কদুল শিশির বলছিলেন,
মানে স্প্রেড করে দেওয়ার জন্য যে সব উপায় আছে বা আপনিও কিছু কিছু বলছেন, কেন সরকার এখনো পর্যন্ত এই ধরনের কোনো উদ্যোগ নেয়নি? উদাসীনতাটা আসলে কোথায়? এই প্রশ্নটির উত্তর আমি আপনার কাছ থেকে নেব একটা ছোট্ট বিরতি পরে। দর্শক ফিরছে খুব শিগগির। আমন্ত্রণ 21 রাতে সাংবাদিক আজিজ, আপনার কাছে যে প্রশ্নটি ছিল, যেইগুলো খুব জোরালোভাবে করা উচিত, ইভেন ভারতের পররাষ্ট্র সচিব এলেন বিক্রম মিশ্রি, তিনি আসলেন, আমাদের পক্ষ থেকে প্রতিবাদ করা হলো, বলা হলো ভুয়া গুজব। কিন্তু আমরা যদি এরকম ফ্যাক্ট চেকিংয়ের জায়গা থেকে বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরতে পারতাম, যেটি কতদিন শেষে বলেছেন কূটনৈতিক মিশনে এগুলো ছড়িয়ে দিতে হবে বা তারা তাদের জায়গা থেকে ইয়ে করতে হবে, বা ভাষার বিষয়টা তো আমি একটু আগে বললামই বা আপনিও বলছেন, কিন্তু সেগুলোর কতটা হচ্ছে, অথবা না হলে উদাসীনতাটা আসলে কি কারণে? আমি ঠিক উদাসীনতা বলবো না, আমি বলবো যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দেশের সমস্যাগুলো প্রায়োরিটি ঠিক করতে পারছে না। আচ্ছা, কোনটা আগে কোনটা পরে। বিশ্বায়নের যুগে এই মিডিয়া, এই যে ফ্যাক্ট চেকিং বলেন বা এই যে রিমার্ক বলেন, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, আমরা তো এক ধরনের ভারতের সাথে স্নায়ুযুদ্ধে আছি। আমার এই যুদ্ধটা হচ্ছে স্নায়ুযুদ্ধ, এটা অস্ত্র নিয়ে যুদ্ধ হচ্ছে না। সুতরাং স্নায়ুযুদ্ধে জিততে হলে আমাকে তো সেইভাবেই ফাইট করতে হবে। এখন এই উপদেষ্টা পরিষদে যারা আছে, একজনও কি এ ব্যাপারে ইকুইপড? একজনও? আমার তো মনে হয় না একজন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের একটা লোক আছে, আমার কাছে মনে হয় না। সায়েন্স না থাকলেও তো আমাদের এই তিনজনের মধ্যে নিশ্চয়ই সবাই সায়েন্সের না, হয়তো একজন হতে পারে সায়েন্সে, বাকি দুইজন কমার্স কিংবা আর্টস থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড। কিন্তু বিষয়টা হচ্ছে যে তারপর তো আমরা এর প্রয়োজনীয়তা ফিল করছি না। এইটাই আমি বলছি যে আমরা যেভাবে ফেস করা দরকার এটাকে, সেই লাইনে তো হচ্ছে না। কারণ বললাম যে আমরা টকশোতে এসে কথা বলি, আর ওই অ্যাডভাইজাররা হয়তো মাঝে মধ্যে বলে এটা ভুয়া, এটা অমক সমক, এই পর্যন্তই খালাস। কিন্তু আসলে এটা তো ইনস্টিটিউশনাল শেপ দিতে হবে। এখন বিশ্বায়নের যুগে কোনো দেশ, ছোট দেশও কিন্তু এতিম না। নাইলে মালদ্বীপ কিন্তু, ভারত কিন্তু ওখান থেকে গুটিয়ে গেছে। বাংলাদেশ কিন্তু ছোট না, জনসংখ্যার দিক থেকে পৃথিবীর 8 নম্বর দেশ। এখানে মার্কেট, বিরাট মার্কেট, 18 কোটি মানুষের মার্কেট। এখানে সবারই চোখ এখানে আছে, সবাই এটাকে হাতছাড়া করতে চায় না। যে কোনো দেশে যারা এক্সপোর্ট করে, আমাদের এখানে মার্কেট আছে। সুতরাং এটা চলতে থাকবে, কম করে হোক। আর বিশেষ করে আমাদের দেশে পতিত সরকার প্রধান যতদিন ভারতে থাকবে ততদিন কিন্তু এটা থাকবে। এই যদিও ফরেন সেক্রেটারি এসে ডিপ্লোম্যাটিক ভাষায় বলে গেল, ওখানে যা প্রচার মিডিয়াতে একটা ভাষা দিয়ে দিল যে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী যা বলে ওটার সাথে ভারত একমত না। এটা তো কথা না। তাহলে সে বিভিন্ন জায়গায় আপনার মিটিং করতেছে কেন বিভিন্ন দেশে দেশে? তাকে তো স্টপ করছে না। আমাদের বাংলাদেশ থেকে তো আহ্বান করা হয়েছে। সুতরাং ধরে নিতে হবে ভারতের সাথে এই স্নায়ুযুদ্ধ আমাদের চলবে। সুতরাং এই সেক্টরকে, এটা একটা সবচেয়ে বড় সেক্টর, পৃথিবীর সব অঞ্চলে এটাতে যাইতে হবে প্রয়োজন। এটা চাল ডাল না, মার্কেট না, বাংলাদেশের ভিতরের মার্কেট নিয়ন্ত্রণ করব, আইন শৃঙ্খলা বাহিনী খালি পুলিশ ঠিক করব, এটা তা না। এটা একটা বিশাল ভাস্ট এরিয়া। সুতরাং এখানে বিশেষভাবে প্রয়োজনে আইসিটি মিনিস্ট্রির অধীনে অথবা ইনফরমেশন মিনিস্ট্রির অধীনে আলাদা একটা ডিপার্টমেন্ট করা, সেখানে ম্যান পাওয়ার, টেকনোলজিক্যাল হেল্প সব কিছু দিয়ে এটাকে ইকুইপ করতে হবে, এটাকে চ্যালেঞ্জ করতে হলে। এছাড়া মুখে এটা কাজ হবে না। ওটা না হয় বুঝলাম যে একটা নীতি নির্ধারণী সিদ্ধান্ত, এটা পরিকল্পনা নিতে হবে, কত টাকা খরচ আছে বা কতজন লোক নেবে সরকারি পর্যায়ে, যেহেতু এটা আমলাতান্ত্রিক একটি জটিলতা আছে। কিন্তু জরুরি ভিত্তিতে কিছু আন্তর্জাতিক মানের সাংবাদিক যারা রয়েছেন, যারা ফ্যাক্ট চেকের কাজ করেন, যারা এই বস্তুনিষ্ঠ তথ্যগুলো তুলে ধরেন, অথবা এই যে কূটনৈতিক মিশনে যেটি কতদিন শশী বলছেন যে এইগুলো কিছু বের করে সেগুলো ছড়িয়ে দেওয়া, সেগুলো তারা তাদের জায়গা থেকে তারা এগুলো এক্সপ্যান্ড করবে, ছড়িয়ে দেবে, সেই উদ্যোগগুলো বা নেই না। তারা তো ইনপুট পেতে হবে। আর আমাদের মিশনগুলোতে এই এক্সপার্ট নাই। কম্পিউটার আছে, এখান থেকে তৈরি করে, এখান থেকে তৈরি করতে হলেই তো আমি বললাম যে এখানে তো আপনার এক্সপার্ট লাগবে। জি, এই যে উনি যেমন ফ্যাক্ট চেকিং করতে পারে, আপনি পারেন না, আমি পারি না, তা ওনার দরকার। ওনার মতো লোক বেছে বের করে ডিপোর্ট করতে হবে, কাজ দিতে হবে, তাদের যা দরকার হায়ার করতে হবে তাদেরকে দিয়ে, তারপরে না এটা ডিসিমিনেট হবে, এর আগে তো না। আর সবচেয়ে বড় কথা হলো যে এটা একটা বিষয়
বিশ্বায়নের যুগে এই এখন মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, এটাকে ফ্যাক্ট চেকিং করে বের করে এর কাউন্টার যে দিতে হবে, এটা তো আবার বিশ্বাস করতে হবে আপনাকে প্রথমে, সরকারকে উপলব্ধি করতে হবে এটা একটা বড় জায়গা, তাই না? আপনার বললো আমাদের দেশে ধরেন আইন শৃঙ্খলা বাহিনী দুর্বল, আমাদের প্রশাসন দুর্বল, এটার ক্ষতি বাংলাদেশের ভিতরে হইলো, অন্যরা শুনলো, আমরা অন্যভাবে ম্যানেজ করলাম। কিন্তু এটা তো ওয়ার্ল্ড ওয়াইড, আপনার সারা বিশ্বে ধরেন আমাদের বাংলাদেশে 11 কোটি লোক এটা দেখে, আমাদের 11 কোটি লোককে যদি মানসিক মনস্তত্ত্ব জগৎ পরিবর্তন ঘটায় দেয়, তা আপনি কেমনে হ্যান্ডেল করবেন? সুতরাং এইটাকে ইনস্টিটিউশনাল শেপ দিয়ে আলাদা মিনিস্ট্রির মতো গুরুত্ব দিতে হবে, আলাদাভাবে। আইসিটি মিনিস্ট্রি এটা প্রপার মিনিস্ট্রি, তাকে এটাকে ইকুইপড করে এবং আলাদা ডিভিশন করে এইটা করা উচিত এবং সরকারিভাবে। তাছাড়া সরকারকে আলাদা বাদ দিয়ে প্রাইভেটও এটা করা সম্ভব না। অনেক জায়গায় সরকার লাগবে, আর এক্সপার্ট লাগবে, আর টেকনোলজিক্যাল হেল্প লাগবে। অবশ্যই এমবিসিগুলো তো ব্যবহৃত হবেই, এমবিসিগুলো তো আছেই, তো এই জন্য করাই হয়েছে এটা। কিন্তু এমবিসিগুলোতে সবগুলো এমবিসির তো আর এই টেকনিক্যাল পার্সনও বসানো যাবে না, এটা এত পারাও যাবে না। আমাদের দেশের সামর্থ্যটা তো বুঝতে হবে, আমাদের দেশ দ্বারা সম্ভব না। এটা পশ্চিমা দেশগুলো, ধনী দেশগুলো পারে, তারা ফেসবুক, টুইটার, ফেসবুক, ইউটিউব এদেরকে চ্যালেঞ্জ করতে পারে, আমরা তাও পারি না। আমরা ছোট দেশ, ছোট মার্কেট, ছোট অর্থনীতি, আমরা তো তাদের চ্যালেঞ্জ করতে পারবো না, কিন্তু এটা বন্ধও করতে পারবো না। এমনই একটা বিজ্ঞানের অগ্রগতি, এটাকে বন্ধও করতে পারবো না। ধরেন এই যে আমি আপনাদের এখানে আসি, এই একটা অ্যান্ড্রয়েড টেলিফোন সারা পৃথিবীর ভিতরে আছে, এটা বন্ধ করবেন কিভাবে? এটা তো পারবেন না। যেমন ভোটের সময় বলে কি ওই মেশিন বন্ধ করা, ইভিএম বন্ধ করা, এটা বন্ধ না করে এটাকে কিভাবে প্রপারলি ইউজ করা যায় সেই চিন্তা। বিজ্ঞানের অগ্রগতি থামানো যাবে না। আপনি দেখেন, আমি পাকিস্তান আমলে এসএসসি পাস করছি। আগে মানুষকে ঘুষ করতে গেলে ঘৃণা করতাম, অসৎ মানুষ দেখলে ঘৃণা করতাম। এখন তো মনোজগতে সেটা নাই। এখন তো দেখা যায় অর্থওয়ালার টাকাই সম্পদ, এই তারই ক্ষমতা বেশি, সেই সরকার চালায়, সেই রাষ্ট্র চালায়। তো আবার কি লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এখন তো উল্টা কইতে হবে, লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে। ব্যাপারটা উল্টে গেছে না? তো আপনার এর ভিত্তিতেই চিন্তা করতে হবে। সুতরাং এটাতে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে, তাছাড়া এটা চ্যালেঞ্জ করা সম্ভব না। কতদিন শেষে ভারতে যারা কাজ করছে বিভিন্ন তথ্যপত্র যাচাইয়ের ক্ষেত্রে, এবং আবার পাশাপাশি ভারতের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যমে যে ধরনের অপতথ্য বা অপপ্রচার চালানো হচ্ছে, ভারতের এমন কোনো প্রতিষ্ঠান কি বলেছে এই ফ্যাক্ট চেকিংয়ের জায়গা থেকে যে না এই ঘটনাগুলো সত্য, নাকি আপনি যেমন পাচ্ছেন না তেমন কিছু বা অন্যান্য যেসব প্রতিষ্ঠান বেশ ক্রেডিবিলিটির সঙ্গে কাজ করছে তারাও কি একই কথা বলছে আপনাদের মতন? হ্যাঁ, মানে আমি ওই যেটা আগেই বললাম যে কোনো কনক্লুসিভ ডাটা এখনো নাই যে কতগুলো ঘটনা ঘটছে আমাদের বাংলাদেশে 5 আগস্টের পর থেকে সংখ্যালঘুদের মানে টার্গেট করে। সো সেটা আসলে আলটিমেটলি সংখ্যালঘু টার্গেট করার উদ্দেশ্য নাকি পলিটিক্যাল কোনো একটা দলের নেতাকর্মীদের টার্গেট করার উদ্দেশ্য সেটা আমরা জানি না, কিন্তু এটারও কোনো ধরনের ডাটা নাই। আবার যতগুলো ঘটনার রিলেটেড ডিসইনফরমেশন ছড়াইছে ইন্ডিয়াতে কিংবা বাংলাদেশে, সো সেগুলোরও এখনো পর্যন্ত কোনো কনক্লুসিভ ডাটা তৈরি হয় না যে এত 1000 বা 500 ডিসইনফরমেশন স্টোরি ছড়ানো হয়েছে। বাট একটা ঘটনা হিসেবে যে ধরেন এই ভিডিওটা, এই ছবিটা বাংলাদেশের না, সেটা অন্য দেশের কিংবা ভিন্ন ঘটনার, ইভেন ইন্ডিয়ার একটা মেয়ের রেপ হওয়ার ঘটনা বাংলাদেশে, হ্যাঁ এরকম আমি ফ্যাক্ট চেক করছি। তো এখন ইন্ডিয়ান মিডিয়া বা ইন্ডিয়ান মিডিয়ার একটা অংশ, সবাই না, ইন্ডিয়ান মিডিয়া বলতে আবার আমরা যদি সব মনে করি যে গদি মিডিয়া, সেটা না। ইন্ডিয়ান মিডিয়ার বাইরে মানে মেইন স্ট্রিমের বাইরে কিছু মিডিয়া আছে যেগুলো অল্টারনেটিভ মিডিয়া হিসেবে পরিচিত, যেমন যে ওয়ার কিংবা স্ক্রল কিংবা এরকমের প্রিন্ট, এরকমের বেশ কিছু ওয়েবসাইট। ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস, ইকোনমিক টাইমস, এনডিটিভি, এরাও তো নানান ধরনের অপতথ্য ছড়িয়েছে। এটা আসলে গ্রেটার গোদে মিডিয়ারই পার্ট ইনারা। কিভাবে যে দুইটা বিষয় এখানে, একটা হচ্ছে ইন্ডিয়ান মিডিয়ার একটা বড় অংশ এখন হচ্ছে যে মোদির রাজনৈতিক লাইনকে ধারণ করেন। এটা কেউ রাজনৈতিকভাবে করেন, কেউ হচ্ছে ফাইন্যান্সিয়াল কারণে, যে তারা মোদিপন্থী বিভিন্ন
ব্যবসায়িক গোষ্ঠীর মালিকানাধীন, এই কারণে হয়। আরেকটা হচ্ছে যে আরেকটা প্রবণতা হচ্ছে ইন্ডিয়ান মিডিয়ার, যে তারা যখন ইন্টারনাল কোনো বিষয়ে রিপোর্ট করেন তখন যতটা ক্রেডিবল, ধরেন একদম নন গদি মিডিয়ার মধ্যে দ্য হিন্দু, সো দ্য হিন্দুকে আমরা বা টেলিগ্রাফ মনে করি যে আমরা এগুলো অনেক বেশি ক্রেডিবল মিডিয়া, কিন্তু এই পত্রিকাগুলোতেও আপনি দেখবেন মাঝে মাঝে, সব সময় না, মানে এরা ট্রাই করে কিছু ক্ষেত্রে নিউট্রালিটি বজায় রাখার কিংবা অবজেক্টিভিটি বজায় রাখার, বাট 5 আগস্টের পরে এই মিডিয়াগুলোর আচরণের মধ্যেও আমরা এরকম দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ান ফরেন পলিসির সাথে মিলিয়ে তাদের সংবাদ চুজ করতেছে তারা। ধরেন যে কনসুলেটে, আগরতলা কনসুলেটে হামলা, এই হামলার ঘটনাটা কোনো মিডিয়া রিপোর্ট করেনি, ইন্ডিয়ান টপ কোনো মিডিয়া, মেইনস্ট্রিম কোনো মিডিয়া রিপোর্ট করছে ঘটনা ঘটার 6-7 ঘন্টা পরে, যখন ইন্ডিয়ার ফরেন মিনিস্ট্রি একটা বিবৃতি দিছে, এটা দুঃখ প্রকাশ করে, ওই দুঃখ প্রকাশের রিপোর্টটা করছে, সেখানে একটা লাইন দিছে যে এখানে একটা হামলার ঘটনা ঘটে। তো এখন এই যে এত বড় ঘটনা, এটা মেইনস্ট্রিম মিডিয়াতে রিপোর্ট না হওয়াটাও কিন্তু, এই যে অমিট করা, সত্যটাকে অমিট করার ব্যাপারটা, এটা কিন্তু টপ মিডিয়াগুলোতেই আমরা দেখতে পাইছি। তো এখন যে ব্যাপারটা বলতেছিলাম যে মেইনস্ট্রিম মিডিয়াগুলো যেগুলো গদি মিডিয়ার বাইরে নিউট্রাল মিডিয়া হিসেবে পরিচিত বা মোটামুটি অবজেক্টিভ, সেগুলো তাদের দেশের পলিসির সাথে, দেশের পররাষ্ট্রনীতির সাথে অনেক সময় মানে একাত্মতা পোষণ করে রিপোর্টিং করে। এইটা বর্তমানে বাংলাদেশের ক্ষেত্রে এটা আমরা দেখতে পাচ্ছি। এই জিনিসটা আমরা বিগত বছরগুলোতে পাকিস্তানের সাথে আমরা দেখতে পাই, যে পাকিস্তান বিষয়ক কোনো রিপোর্ট করতে গেলে যেভাবে ইন্ডিয়ান সব মিডিয়া একদম প্রফেশনালি, মানে যারা হচ্ছে অবজেক্টিভ মিডিয়া হিসেবে পরিচিত কিংবা গদি মিডিয়া, সবাই মিলে যেভাবে পাকিস্তান বেশিংয়ে নামে, কাইন্ড অফ একই জিনিস এখন বাংলাদেশের বিরুদ্ধে হচ্ছে, যে বাংলাদেশ রিলেটেড যে কোনো ইস্যুতে বাংলাদেশের যে সংখ্যালঘুদের কে গণহত্যা করা হচ্ছে, কিংবা এখানে সংখ্যালঘুদের উপর এক ধরনের সিস্টেমেটিক, মানে রাষ্ট্রের সহায়তায় কিংবা পলিটিক্যাল পার্টি স্ট্রাকচারালি এখানে নিপীড়ন করা হচ্ছে, এই ব্যাপারটা তুলে ধরার জন্য মোটামুটি সব মিডিয়ায় কম বেশি ডিরেক্টলি ইনডিরেক্টলি প্রচার করে যাচ্ছে। তা এটা আমার কাছে মনে হচ্ছে যে পাকিস্তানকে যে লেন্সে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বা তাদের রাষ্ট্র দেখতো, সরকার দেখতো এত বছর দেখে, এইটাকে 5 আগস্টের পরে বাংলাদেশকে একই লেন্সে মনে হয় দেখতেছে। এইটা আমার কাছে আজিজ, আপনার কি মনে হয় যেইভাবে আমরা মোকাবেলা করার চেষ্টা করছি এবং সিনাই যুদ্ধ তো শুরু হয়েছে এই অপপ্রচারকে কেন্দ্র করে, গুজবকে কেন্দ্র করে, তাতে পররাষ্ট্র সচিব ভারতের বিক্রম মিশ্রি যে ঘুরে গেলেন, বৈঠক করে গেলেন, সেখানে পার্লামেন্টারি সংসদের স্থায়ী কমিটির সামনে, পররাষ্ট্র মন্ত্রণালয় সংসদের স্থায়ী কমিটির সামনে তিনি কথা বলেছেন, তারা একটি প্রতিবেদন দেবে। হয়তো রাজনৈতিকভাবে শেখ হাসিনাকে নিয়ে আপাতত তারা কম কথা বলতে পারে হয়তো, কিন্তু এই যে অপপ্রচার, এগুলো থামবে? সহজে থামবে না। যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা ভারতে আছে, আমার দৃঢ় বিশ্বাস এটা থামবে না। হয়তো কন্টেন্ট পরিমাণ কম হতে পারে, কন্টেন্ট চেঞ্জ হতে পারে, কন্টেন্টের চরিত্র চেঞ্জ হতে পারে, অন্য কিছু নিয়ে আবার বেশি চোর হবে না, বেশি চরিত্র যেটা ভিলিফিকেশন, যেটা ভারত বাংলাদেশের বিরুদ্ধে যায়, সরকারের বিরুদ্ধে যায়, সেই প্রচারণাটার সংখ্যা একটু কমতে পারে, কিন্তু এটা চলবে। তবে আশ্বস্ত হওয়ার একটা জায়গায় হলেন, আমি যেটা বরাবর বলি, বিশ্বায়নের যুগে কোনো ছোট দেশও একা নয়, আপনি বন্ধু পেয়ে যাবেন। এই যে দেখেন, আপনি আমি টেরো পাই নেই, আমাদের কি ঠাকুরগাঁয় বোধহয় এয়ার বেজ হচ্ছে বাংলাদেশের, এটা কুইক এই অন্তর্বর্তীকালীন সরকার অনুমোদন দিয়ে দিছে, এবং এশিয়ার ভিতরে ওয়ান অফ দ্য বিগেস্ট এয়ারবেস হচ্ছে। ইন্ডিয়া পাগল হয়ে গেছে। ইন্ডিয়া পাগল হয়েছে শুধু শেখ হাসিনার জন্য নয়, আপনার প্রায় 30-32টা চুক্তি এবং এমইউ করছে। সর্বশেষ যেটা করেছিল সেটা আমি রিপোর্ট করেছি, সমকালে বিশাল করে ছাপা হয়েছে, যে ট্রানজিট নামে যে করিডোর নিছে আপনার 7 সিস্টারে যাওয়ার জন্য, এইটা এমইউ স্বাক্ষর হয়েছে, চুক্তি হয় নাই, এটা তো বাতিল হয়ে যাবে। এটা বাতিল করতে পারবে না বাংলাদেশে, তো বাতিল হলে তার তো সব অর্জন শেষ। 7 সিস্টার তো আলাদাই রয়ে গেল, বিচ্ছিন্নই রইল। এখন ওখানে এয়ারবেস হচ্ছে, যদি চিকেন নেক কেটে দেয় কই যাবে? আমার কথা হচ্ছে যে ওপারে চীন, এপারে বাংলাদেশ, সুতরাং এটাকে ভারত যদি এত খেলা করে, আমার বক্তব্য হচ্ছে প্রতিবেশী দেশ সম্পর্ক ভালো করা, স্বাধীন দেশের মর্যাদা দিয়ে নেগোশিয়েট করা। ভারত যদি এটা না করে,
মালদ্বীপের মতো তাকে উঠে যেতে হবে বাংলাদেশ থেকে। ইতিমধ্যেই আপনি খেয়াল করে দেখেন যে তুলা, আমাদের গার্মেন্টস হলে 80% এক্সপোর্ট হয়, তাই না? তুলা ভারত থেকে বেশি আসে। তুলা এখন মালয়েশিয়ায় সাউথ আফ্রিকান ওয়্যার হাউস করছে, ওখান থেকে তো 60% তুলা আনতেছে আপনার ব্যবসায়ীরা বাংলাদেশের। হ্যাঁ, তারপরে যে চিকিৎসা, তারপরে ধরেন ট্যুর, তারপরে পড়াশোনা, এগুলো তো সব রিলোকেট হয়ে যাচ্ছে। ব্যাংককে চিকিৎসার জন্য যাচ্ছে, মালয়েশিয়া যাচ্ছে, ধনীরা সিঙ্গাপুরে যাচ্ছে। তো এখন তো ভারতের ভিতরে হাহাকার শুরু হয়ে গেছে। তারা বলতেছে আমরা বাংলাদেশের লোক 50 লক্ষ লোক মাসে যাইতো, বেড়াতে যাইতো চিকিৎসা নেওয়ার জন্য, শিক্ষার জন্য। তাদের ভিতর থেকেও রেজিস্ট্রেন্স আছে। সুতরাং এইটা বেশি দিন ভারত কন্টিনিউ করতে পারবে না। তাদেরকেও পারবে না, কিন্তু থামার চেষ্টাও তো করবে না। না, থামার চেষ্টা করে ওই টুমটাম জ্বলবে। বাতি তো নিভার আগে আস্তে আস্তে জ্বলে, আস্তে আস্তে জ্বলতে থাকবে। শেখ হাসিনা যতদিন ভারতে থাকবে ততদিন এই বাতি জ্বলবে, কিন্তু বাতির ক্ষমতা কমে যাবে। কারণ ভারতের ভিতর থেকে জনগণের প্রেশার শুরু হয়ে গেছে যে তারা ব্যবসা বাণিজ্য, নিউ মার্কেট বন্ধ, দোকানপাট, হোটেলগুলোতে কাস্টমার নাই, হসপিটালগুলো রুগী পাচ্ছে না। হসপিটাল তো ডিসকাউন্ট অফার করছে, 20% ডিসকাউন্ট অফার করছে, লোক নাই। ব্যাংককে যাওয়ার সুবিধা হয়ে গেছে, লাইন একবার পেয়ে গেছে। বাংলাদেশের লোক ইন্ডিয়া কি ব্যাংকক চলে যাবে, ব্যাংককে বরং 20%, মানে ওই বামুনগ্রাদের মতো বড় হসপিটাল ছাড়া 20% কম খরচে ব্যাংকক থেকে চিকিৎসা নেওয়া যায়, এবং তাদের ব্যবহারও ভালো, চিকিৎসাও ঠিক। হ্যাঁ, কেন যাবে এখানে? যাবে না। তো সুতরাং আমি এই জন্যই বলবো, সব কথা এটা চলবে, স্নায়ুযুদ্ধ চলবে, আমাদেরও প্রস্তুতি নিতে হবে। ভারত গেল, মায়ানমার আছে পাশে, প্রতিবেশী দেশ তো আছে। আমাদের প্রস্তুতি এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যে মিশন প্রমাণ, ভুয়া প্রমাণ, এটা একটা বড় শক্তি, এটাকেও মোকাবেলার প্রিপারেশন নিতে হবে বাংলাদেশ। অনেক ধন্যবাদ সাংবাদিক এম এ আজিজ, ধন্যবাদ কদরুদ্দিন শিশির, আপনাকেও। দর্শক, শেষ করছি। আমরা ফ্যাক্ট চেকিং এর বিষয়টি নিয়ে এসে শুধু একটু আলোচনা করার চেষ্টা করলাম এই কারণে যে কোনো কিছু মোকাবেলা করতে হলে আমাদের তো একটি পরিকল্পনা থাকতে হবে। সেই পরিকল্পনার উইং অনেক কিছুই হতে পারে, যেমন একটা ফ্যাক্ট চেকিংয়ের বিষয়। তো সেখানেও আমরা কতটা দুর্বল, সরকারের পক্ষ থেকে নানান ধরনের উদ্যোগ নেওয়ার রয়েছে, কিন্তু সম্ভবত মূল জায়গাতেই আমাদের ঘাটতি। ভারতের মতন একটি শক্তিকে মোকাবেলার ক্ষেত্রে আমাদের পরিকল্পনাতেই অনেক ধরনের ভুল রয়েছে। আশা করছি সরকার এসব বিষয়ে উদ্যোগ যথাসময়ে নেবে এবং অতি জরুরি ভিত্তিতে নেবে। ভালো থাকুন, শুভরাত্রি।